বন্ধুপ্রতিম প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক মাস ধরে ফুসতে থাকা উত্তেজনা সম্প্রতি প্রকাশ্যে আসতে শুরু করেছে। বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে দুদেশের সম্পর্কে যে ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা বাংলাদেশ বা ভারত কারো জন্যই মঙ্গলজনক নয়। মূলত এই বিষয়গুলো নিয়েই TVN 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ আলোচনা করব। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন লুনা নূর, সম্পাদক কেন্দ্রীয় কমিটি CPB, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। এবং আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই এবং এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। প্রথমে যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে হামলা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা হামলা চালান বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বলে তথ্য দিয়েছে বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো। প্রতিবেদনে বলা হচ্ছে তারা সহকারী হাই কমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেন এবং সেখানে তারা কিছুটা ভাঙচুরও করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাংলাদেশে সহকারী হাই কমিশনের প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক, অর্থাৎ তারা দুঃখ প্রকাশ করেছে। এরপরে যে তথ্যটি আছে তা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন প্রসঙ্গে কড়া অবস্থান নিয়েছেন। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি বলেছেন, আমাদের প্রস্তাব কেন্দ্র জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। এ বিষয়ে একটি লিখিত প্রস্তাবও তিনি কেন্দ্র সরকারকে দেবেন বলে জানিয়েছেন। এবং পরবর্তীতে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সঠিক পদক্ষেপ নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বক্তব্য দিয়ে থাকেন, উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি বুঝতে পারছি না। আমার মতে এটা পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য হয়তো সহায়ক হবে না। এবং এর পরবর্তীতে আমরা যদি দেখি, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আশপাশের দেশের মিডিয়াগুলো সাংবাদিকদের বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এজন্য তিনি দেশের সাংবাদিকদের সত্য ঘটনা প্রকাশের আহ্বান জানান। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করেননি। এবং এরপর হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সার্ক মহাসচিব গোলাম সারওয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, সার্ক এখন অনেকটাই ভুলে যাওয়া একটি শব্দ, যদি একে পুনরুজ্জীবিত করা যায় তাহলে এটি পুরো অঞ্চলের মানুষের জন্য সুফল বয়ে আনবে। খুব ছোট করে আরও কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরব। আওয়ামী লীগ সরকারের টানা ১.৫ দশকের শাসনামলে উন্নয়ন বাজেটের 40% তসরুফ বা লুটপাট হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে দেশের অর্থনীতির হালচাল জানার জন্য গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এ অর্থ বছর থেকে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন বা 1,92,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলেও কমিটির পক্ষ থেকে ধারণা দেওয়া হয়েছে। শ্বেতপত্র কমিটির প্রধান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সব মিলিয়ে এখন দেশের 10% মানুষ 85% সম্পদ ভোগ করছে। পরবর্তী যে তথ্যটি আছে তা যদি একটু দেখি, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের যে নির্বাচন হবে এটি এত সহজ হবে না। এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হতে যাচ্ছে। মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। কেউ যদি কোনো ভুল করে তাহলে একজন নেতা হিসেবে তাকে সঠিক পথে নিয়ে আসা আপনার দায়িত্ব, তার রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন। এদিকে একই সাথে আমি আরেকটি তথ্য দিই যে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা হয়েছে। জানানো হয় আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এবং তালিকায় 17 লাখ নতুন ভোটার যুক্ত হবে বলেও জানানো হয়েছে। এবং সবশেষ যে তথ্যটি ছোট করে একটু দেই, এটি হচ্ছে যে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে সরকার। সোমবার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, মতামতের জন্য বর্তমানে একটি আইন মন্ত্রণালয় আছে, তবে বিষয়টি শুনে উষ্মা প্রকাশ করে আদালত বলেন কমিশনের পূর্ণাঙ্গ তথ্য এনে হাইকোর্টকে জানাবেন। এই ছিল কিছু তথ্য। আমি চলে যেতে যাই আমাদের দুজন আলোচকের সাথে। প্রথমেই যেই বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করব, আমি একটু সিরাজুল ইসলাম আপনার কাছেই আসি এই বিষয়টি নিয়ে। এই যে আমরা দেখলাম ভারতের ত্রিপুরায়
আগরতলায় বাংলাদেশের যে সহকারী হাইকমিশন প্রাঙ্গণ সেখানে হামলা ভাঙচুর, বাংলাদেশের পতাকা নামিয়ে সেখানে আগুন দেওয়া হয়েছে, এমনটা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ আশফাক। ধন্যবাদ TVN24-কে এবং সহ আলোচক লুনারুরকে। ধন্যবাদ আমাদের TVN এর দর্শক শ্রোতা সবাইকে। আসলে আমার প্রতিক্রিয়া হচ্ছে, প্রথমে আমি যে কথা বলবো সেটি হচ্ছে যে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে। আমি এই ঘটনার অবশ্যই তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। শুধু বাংলাদেশের নাগরিক না, আমি যদি বাইরের কোনো দেশেরও কোনো নাগরিক হতাম তাহলেও এই ঘটনার প্রতিবাদ আমি জানাতাম, এই কারণে যে বাংলাদেশের যে সহকারী হাই কমিশন বা হাই কমিশন যাই বলি না কেন, সেটা বাংলাদেশের সার্বভৌম একটি প্রতিষ্ঠান। ওইটা সেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রকাশ করে। সেখানে আহ, আহ, জেনেভা কনভেনশন বা সমস্ত আন্তর্জাতিক কনভেনশন বা চুক্তি অনুসারে এই ধরনের প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট দেশের, অর্থাৎ ভারতের হাই কমিশনের নিরাপত্তা যেমন দেওয়ার দায়িত্ব বাংলাদেশের, তেমনি ভারতে বাংলাদেশের যে হাই কমিশন বা সহকারী হাই কমিশন সেখানকার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ভারত সরকারের। সেখানে যদি কোনো রকমের ব্যত্যয় ঘটে, লঙ্ঘন ঘটে, তার দায়িত্ব, তার সম্পূর্ণ দায়ী দায়িত্ব ভারত সরকারের, দিল্লি সরকারের। সেক্ষেত্রে যে কাজটি হয়েছে এটি অত্যন্ত নিন্দনীয় এবং প্রতিবাদযোগ্য। আমি সেই ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই ঘটনায় যে ভারত সরকার দুঃখ প্রকাশ করেছে বলে আপনি তথ্য জানিয়েছেন বা আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি, আমরা বা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই দুঃখ প্রকাশের ঘটনা যথেষ্ট নয়, বরং এই ঘটনার সাথে কারা জড়িত, কেন এই কাজ করেছে এবং পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও কিভাবে বাংলাদেশের হাই কমিশনের ভেতরে তারা ঢুকলো, পতাকা ছিঁড়ে ফেললো বা পতাকাকে অবমাননা করলো বা বাংলাদেশের হাই কমিশনের সেখানকার নিরাপত্তা বিঘ্নিত করলো, ভাঙচুর করলো, এগুলো সমস্ত সবকিছু পরিষ্কারভাবে তদন্ত করা দরকার এবং দোষীদের নাম প্রকাশ করে তাদেরকে যথাযথ আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা দরকার। আমি আপাতত এই প্রতিক্রিয়া ব্যক্ত করছি। জি, আপনাকে ধন্যবাদ লুনানুর। আমি যদি একই বিষয়ে আসি, যেমনটা সিরাজুল ইসলাম বলছিলেন, আপনি কি মনে করেন যে আহ, রাজ্য সরকার ভারতের অথবা কেন্দ্রীয় সরকার দিল্লি এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে? আপনার কাছে কি আদৌ মনে হয়? আহ, শুভেচ্ছা সবাইকে। প্রথমত হচ্ছে যে মনে করার বিষয় না এটা আর কি। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি প্রত্যাশা করতে পারি, এবং আমি দাবি করতে পারি যে তারা এই বিষয়টি অবশ্যই ব্যবস্থা নেবে। আমি এই আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট কথা একটু বলতে চাই, যেটা কয়েকদিন ধরে ভাবছি আসলে বলা হয় না। দুই দেশের জনগণই, আমি জানি না যারা শুনছে, অন্তত আমার বাংলাদেশের নাগরিকরা, এই প্রজন্মের যারা আছে, তারা যদি কেউ শুনে থাকেন, তাদের সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। একটি পতাকা, জাতীয় পতাকার মালিক সে দেশের জনগণ, সে দেশের সাধারণ মানুষ। যেমন আমাদের দেশের জাতীয় পতাকার মালিক হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষ। 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে এই পতাকা আমরা অর্জন করেছি। কোনো একটি সরকার যারা ক্ষমতায় থাকে, তারা কিন্তু এই পতাকার মালিক না। অর্থাৎ সরকারের উপরে আপনার কোনো ক্ষোভ, সরকারের বিষয়ে আপনার কোনো বিক্ষোভ, আপনার কোনো বিরোধিতার জায়গা যদি থাকে, সেই বিরোধিতা, সেই ক্ষোভটা প্রকাশ করার জন্য জাতীয় পতাকাকে অবমাননা করা, জাতীয় পতাকাকে পোড়ানো, জাতীয় পতাকাকে আহ, মানে ছিঁড়ে ফেলা, দুমড়ে মুচড়ে ফেলা, এটি আসলে প্রতিবাদের সঠিক ধরন আমার। এবং আমি বলতে চাই যে ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণ বন্ধু, আমরা মনে করি। গত 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মানে দেশ ছেড়ে চলে যাওয়ার পরে ভারতে অবস্থান নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের জনগণের মধ্যে এক ধরনের মানসিক একটা দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু সেই মানসিক দূরত্ব যেটা তৈরি হয়েছে, সেই দূরত্ব তৈরি করার, দূরত্বকে ঘোচানোর বা যৌক্তিক অবস্থানে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে দুই দেশের সরকার। এবং এখন যদি আমি বলি যে বল ভারতের সরকারের করছে, তারা যদি এই ব্যবসা মানে যেটা ঘটেছে, উপ হাই কমিশনার অফিসে ঢুকে ওখানে আমাদের পতাকাকে খুলে ফেলা হয়েছে, পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে এবং সেখানে ভাঙচুর করা হয়েছে, যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার যেটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এই ঘটনার বিরুদ্ধে এবং ঘটনার সাথে যারা জড়িত, তাহলে আমি মনে করবো যে ভারতের সরকার একটি দায়িত্বশীল আচরণ করলো এবং 5 আগস্টে শেখ হাসিনা
5 আগস্টের পরে শেখ হাসিনা দিল্লিতে অবস্থানকে কেন্দ্র করে দুই দেশের জনগণের মধ্যে যে মানসিক দূরত্ব তৈরি হয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে আমি মনে করি যে যেহেতু তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে একভাবে আশ্রয় দিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়াটা অত্যন্ত জরুরি। আর যারা, আবারও আমি বলছি, যারা দুই দেশের জনগণ শুনছে, সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে যদি কোনো ক্ষোভ থাকে, সেই ক্ষোভকে প্রশমিত করার বা সেই ক্ষোভকে প্রদর্শন করার জন্য জনগণের সম্পদ জাতীয় পতাকা ব্যবহার করাটা একদম এই জাতীয় পতাকার মালিক বাংলাদেশের মানুষ, এই জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকার মালিক ভারতের জনতা। মোদী সরকার বলেন, আমাদের অন্তর্বর্তী সরকার বলেন, শেখ হাসিনা সরকার বলেন, কেউই এককভাবে এই জাতীয় পতাকার মালিক। কাজী জাতীয় পতাকাকে আমাদের সেইভাবে সম্মান দেখানো উচিত। এবং ভারত সরকার, আমি মনে করি যে আমাদের হাই কমিশনের অফিসের নিরাপত্তা নিশ্চিত না করতে পেরে তারা একটি মানে দায়িত্বহীনতার পরিচয় দিয়ে, একটি বড় দেশ, তাদের সেরকম বড় কাঠামো, তাদের সেরকম বড় সোর্স, সবকিছু মিলিয়ে দায়িত্বের জায়গা থেকেও তাদের, তারা বড়। এবং আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আগরতলা আমাদের অনেক কাছের একটা মানে জায়গা। সেখানে একটি ছোট সংগঠন এবং তাদের যে 2-3 দিন ধরে তারা শুনছি কি ইস্যুতে তারা করছে, মানে বাংলাদেশে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে, সেটাকে ধরে তারা সেখানে যে উত্তেজনা প্রকাশ করছে, সেইটার আসলে বহিঃপ্রকাশ এইভাবে ঘটানোটা একদম অনুচিত হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়। এটা বাংলাদেশের জনগণের জন্য মানে অপমানজনক, অবমাননাকর। এবং আমি বাংলাদেশের সরকারের প্রতিও আহ্বান জানাতে চাই যে এই বিষয়ে সরকারের দুজন উপদেষ্টা মন্তব্য করেছে, কিন্তু তাদেরকে আরো দৃঢ়তার সাথে এবং কৌশলে এবং অবশ্যই বন্ধু রাষ্ট্রের জি সম্পর্কে কি হওয়া উচিত সেই বিষয়টি মাথায় রেখে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ জি নেওয়া এই বিষয়গুলো তো লুনানুর আমরা আসবো আপনার কাছে। আমি একটু আসি একই বিষয়ে, আসলে বাংলাদেশ ভারত সম্পর্কিত বিষয়। সিরাজুল ইসলাম, আপনার কাছে একটু আসি। আমি একটু বলি বিষয়টা। এটা হচ্ছে যে অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জাতিসংঘের কাছে দিল্লিকে আবেদন জানাতে যাতে বাংলাদেশে পিস কিপিং ফোর্স পাঠানো হয়। এখন এখানে দুটি বিষয় আমার কাছে মনে হয়েছে, আপনি এই ব্যাপারে আপনার মন্তব্য অথবা আপনি যেভাবে দেখছেন বিষয়টিকে আমি একটু বলি। সেটা হচ্ছে, এটা কি মমতা ব্যানার্জির তার নিজের রাজনৈতিক অবস্থান ঠিক রাখার জন্য অথবা শক্ত রাখার জন্য তিনি এই ধরনের কথাটা বললেন? কারণ আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গে বিজেপি এই যে বাংলাদেশে সংখ্যালঘুর যে বিষয়টি, এটাকে একটা ইস্যু বানিয়ে তারা বড় ইস্যু হিসেবে দাঁড় করিয়েছে, এবং এই কারণে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক চাপে রয়েছে, যার কারণে কি মমতা ব্যানার্জি আসলে এই ধরনের মন্তব্য করলেন কিনা তার গ্রাউন্ডটা স্ট্রং করার জন্য একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে নাকি বিগত সরকার কিংবা যদি আমি বলি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার যে ব্যক্তিগত সম্পর্কের একটি জায়গা, তার এমন মমতা ব্যানার্জির এমন সম্পর্কের এমন বক্তব্যের পেছনে আসলে কাজ করেছে কিনা, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি এই ব্যাপারে যা বলবো তার আগে অন্য একটি কথা আমি বলতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশে তিনি পিস কিপিং ফোর্স বা শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে তিনি জি পরামর্শ দিয়েছেন বা আহ্বান জানিয়েছেন। এই যে আহ্বান জানালেন বা পরামর্শ দিলেন বা প্রকারান্তরে তিনি বাংলাদেশে পিস কিপিং ফোর্স অর্থাৎ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি জানিয়েছেন। এই যে দাবি তিনি জানিয়েছেন, এই দাবিরও আমি প্রতিবাদ করি এবং আমি এর কঠোর সমালোচনা করছি, প্রত্যাখ্যান করছি। এই কারণে বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি যে কারণে বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কোনো প্রশ্ন আসতে পারে, প্রয়োজন হতে পারে। এটি আমি মনে করি যে বাংলাদেশের একেবারে অভ্যন্তরীণ বিষয়ে চরমভাবে হস্তক্ষেপের সামিল। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কথা বলছেন একটি দেশ নিয়ে। তিনি কিন্তু দেশের প্রধানমন্ত্রী নন, তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে তিনি একটি দেশের ব্যাপারে এইভাবে কথা বলেন কি করে, সেটি আমার আলাদা প্রশ্ন। এরপরে আপনি যে প্রশ্ন করলেন যে তিনি কোন গ্রাউন্ড থেকে এই কথাগুলো বললেন, রাজনৈতিক গ্রাউন্ড থেকে বলার সম্ভাবনা বেশি। যে যেহেতু আহ, হিন্দুত্বের যে ব্যাপারটা বিজেপির সাথে মমতার
হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গে বিজেপি তার প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি হিসেবে। সেক্ষেত্রে বিজেপি যখন এই সংখ্যালঘু ইস্যু বা সনাতনী ইস্যু বা হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতনের অভিযোগ তুলে যখন বিজেপি অনেক শক্ত কর্মসূচি বা নানা ধরনের শক্ত কথা বলছে, তখন মমতা আলটিমেটলি রাজনৈতিক চাপে পড়ে যাচ্ছে। এই জায়গা থেকে তিনি এই কথাটা বলতে পারেন, মানে বলতে পারেন বলতে বলে বলে থাকবেন বা বলেছেন হয়তোবা। বলতে পারেন বলতে আমি বলছি না যে তিনি বলার অধিকার রাখেন, আমি সেটা মিন করছি না, তিনি বলে থাকতে পারেন, এটা বলতে চাইছি। কিন্তু আমরা যদি আরেকটু পিছনে যাই, আপনি খেয়াল করবেন যে 2 দিন বা 3 দিন আগে মমতা ব্যানার্জি বলেছেন পরিষ্কার করে যে বাংলাদেশে যা কিছু ঘটছে এটি তাদের অভ্যন্তরীণ বিষয়, আমি বা আমরা এই বিষয়ে কথা বলতে পারি না, এটি হস্তক্ষেপে শামিল হবে, আমরা সেটা করব না। জি এটি দেশে কেন্দ্রীয় সরকার রয়েছে, কেন্দ্রীয় সরকার বিষয়গুলো দেখবে। কিন্তু তার পরবর্তীতে এখন আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার, আগের 2 দিন আগে যে বক্তব্য ছিল তার পক্ষ থেকে বা তার যে অবস্থান ছিল, সেই বক্তব্য এবং সেই অবস্থান থেকে তিনি সরে এসেছেন। এবং ধারণাই করতে পারে আপনি যেটা বলছেন যে রাজনৈতিক চাপে পড়েছেন, সেই জায়গা থেকেই হয়তো তিনি এই কথা বলেছেন। কিন্তু যেভাবেই বলুন না কেন, আসলে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নাক গলাবে, এটা গ্রহণযোগ্য নয়। জি পাশাপাশি আমি আরেকটি কথাও বলি এখানে, যে বাংলাদেশ তিনি বা তারা, আই মিন ভারতের নেতারা বা সরকারের বিভিন্ন পর্যায় থেকে বা রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে, সেই বিষয়গুলো যদি আমরা খতিয়ে দেখি, আমরা খুব পর্যবেক্ষণের দৃষ্টিতে দেখি, তাহলে আমরা কথা বলতে বাধ্য হব বা বলবো যে এমন কোনো ঘটনা ঘটেনি বা বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, আমরা তো এদেশে আছি, আমরা তো দেখছি, আমরা তো দেশের বাইরে না, এমন কোনো ঘটনা ঘটেনি যে কারণে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কোনো প্রশ্ন আসতে পারে। এরকম কথা বলার কোনো স্কোপই তৈরি হয়নি, কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি। পাশাপাশি আরেকটি কথা আমি বলি, যে যে সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হচ্ছে, আসলে কি সংখ্যালঘু নির্যাতনের প্রশ্ন আসলো, নাকি ইসকন, চিন্ময় দাস, এই প্রসঙ্গগুলো আসলো? এখন চিন্ময় দাস এবং ইসকন সম্পর্কে যদি বা এই রিলেটেড ঘটনায় যদি এই বক্তব্যগুলো আসে, তাহলে বলতে হচ্ছে আমাকে বা আমরা বলবো যে এর মানে দাঁড়াচ্ছে যে ঠাকুর ঘরে কে, আমি কলা খাই না, ব্যাপারটা এরকম হয়ে গেল। ব্যাপারটা এমন হলো, কারণ হচ্ছে কি যে ইসকনের সাথে ভারতের বা হিন্দুত্ববাদের সম্পর্ক রয়েছে, এরকম একটা অভিযোগ ছিল বা আছে। তো যখন ইসকনের পক্ষ হয়ে বা চিন্ময় দাসের পক্ষ হয়ে বা চিন্ময় দাসকে আটকের পর এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত কর্মসূচি এবং এই সমস্ত বক্তব্য বিবৃতি দেওয়া হয়, তখন পরিষ্কারভাবেই বোঝা যায় বা বলা যায় বা কথা এসেছে, উঠেছে যে চিন্ময় কাদের, চিন্ময় আসলে কাদের হয়ে কাজ করেন, সে প্রশ্ন কিন্তু উঠেছে। জি আমি এই পর্যন্তই বললাম। সিরাজুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমাদের একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের দুজনের সাথে আলোচনা চালিয়ে যাব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকের দুজন অতিথি, সিরাজুল ইসলাম এবং লুনারুর। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই, যাতে আমরা আলোচনাটা যতটা সম্ভব করতে পারি। লুনানুর, আমি একটু আপনার কাছে আসতে চাই। যেমনটা সিরাজুল ইসলামের সাথে আলোচনা করছিলাম, সাথে আমি একটু একটা বিষয় যোগ করি যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেছেন মমতার বক্তব্য পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য হয়তো সহায়ক হবে না। এখন বিষয় যেটা হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য কি হবে সেটা তো আসলে পরের বিষয়, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে এই যে বারবার ভারতের বিভিন্ন রাজনীতিকরা বক্তব্য দিচ্ছেন, মন্তব্য করছেন, এটির আসলে একটি আনুষ্ঠানিক জবাব অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে কোনোভাবে দেয়া উচিত কিনা আপনি মনে করেন কিনা একজন রাজনীতিক হিসেবে, কিংবা
ভারতের প্রতিনিধিকে ডেকে এনে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অথবা উপদেষ্টা অথবা সচিব যিনি হন তাদের সাথে বসে এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করা প্রয়োজন কিনা, এটা কতটা জরুরি হয়ে পড়েছে বলে আপনি মনে করেন? প্রথমত হচ্ছে মমতা ব্যানার্জি যে মন্তব্য করেছেন, আপনি যেটা বলছিলেন যে রাজনৈতিক কারণে তিনি তৃণমূলের একজন নেত্রী না, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এবং এর আগেও ভারতের বিভিন্ন জায়গা থেকে যে মন্তব্যগুলো যেটা এসেছে, এমনকি ভারতের গণমাধ্যম যে সঞ্চালন চালায়, আমি মনে করি তা সম্পূর্ণ রাজনীতি। এবং আমাদের দেশের বিষয়ে হস্তক্ষেপ করা, কোনো মন্তব্য করা বা মানে নাক গলানো কোনো এখতিয়ার তাদের নেই। তারা সব ধরনের সৌজন্যতার সীমা লঙ্ঘন করে এটা করছে। এটা যেমন সত্য, দৃঢ়তার সাথে এটা আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদের সরকারের শক্ত অবস্থান নিতে হবে। তার সাথে আরো একটি বিষয়, সেটি হচ্ছে বাংলাদেশেরও কখনো কোনো কোনো মহল থেকে আমি মনে করি অযৌক্তিক ভাবে এবং সুনির্দিষ্ট কারণ ছাড়াই বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের ভারত বিদ্বেষী আহ আহ, প্রচারণা বা মনে করানো হচ্ছে। এই বিষয়টি খুব, ভারতের সাথে আমাদের পশ্চিমবঙ্গের সাথে আমাদের সম্পর্ক উচিত। আমরা মনে করি যে যার সীমার মধ্যে থেকে তাদের নিজস্ব স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করে, রাজনৈতিক রক্ষা করে আমাদের বন্ধুত্বকে রাখে। এবং সেই বন্ধুত্বটা সমতার জায়গায় যেন আসে, সেই বন্ধুত্বের মধ্যে মানে বড় ছোট বা প্রভু এবং মানে আমি মান্যতার যে জায়গা, সেটা না থেকে রাষ্ট্র আমরা যতই আয়োজন করতে, আমাদের মানে যতই মিলিয়ে ভারত আমাদেরকে হয়তো বড় হতে পারে, কিন্তু সম্পর্কের জায়গায় দুটি দেশ সেই সমতার জায়গাটা রাখছে। এবং সেই বিষয়ে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের আসলে খুব ভেতর থেকে কিছু করার তো নাই, তার চিৎকার করে নির্বাচন দেওয়ার দায়িত্ব। কিন্তু তারপরও পরিস্থিতি এই ধরনের পরিস্থিতি যেহেতু তৈরি হচ্ছে, এই সময় আমি মনে করি শক্ত অবস্থান নেওয়া। এই শক্ত অবস্থান না নিলে বাংলাদেশের জনগণের জন্য সেটি আসলে আহ, আহ, আমি বিব্রতকর বিষয় হবে এবং আমাদের গণতন্ত্রের জন্য খুব বিপদ জি এটা। এবং যে কোনো ভাবে একটি জানান দিয়ে দেওয়া উচিত এবং বাংলাদেশের মানুষের প্রতিও জনগণের প্রতিও আমি এই আহ্বান রাখতে চাই। সেটি হচ্ছে যে অযৌক্তিক ভাবে কোনো কারণ ছাড়া, সুনির্দিষ্ট কারণ ছাড়া অহেতুক ভারত বিদ্বেষী মনোভাব ছড়িয়ে দু দেশের জনগণের মধ্যে আমরা যেন করি। জি রুনানুর, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে নিশ্চয়ই সময় পেলে। আমি একটু সিরাজুল ইসলাম আপনার কাছে আবারও আসি। যেমনটা লুনানুরের সাথে আলোচনা করছিলাম যে আপনি কি মনে করেন কিনা যে বর্তমান যে পরিস্থিতি বা ভারত বাংলাদেশ সম্পর্ক যেভাবে চলছে অথবা ভারতের পক্ষ থেকে যে ধরনের বক্তব্য, মন্তব্য, প্রতিক্রিয়া আসতে আমরা দেখছি, যে এটি আসলে অফিসিয়ালি বসা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং ভারতের প্রতিনিধিদের মধ্যে কারো সাথে অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেটা হলে আসলে বিষয়টি খুব ভালো হতো কিনা? নিশ্চয়ই সেটা হলে ভালো হতো এবং আমি মনে করি যে সেরকম কিছু হবে। কারণ হচ্ছে কি, যে আমরা যেমন বুঝি যে প্রতিবেশী ভারত, আহ, তার সাথে ঝগড়া করে যেমন আমরা কখনোই শান্তিতে থাকতে পারবো না, তেমনি ভারতকেও এটা বুঝতে হবে এবং নিশ্চয়ই তারা এটা বোঝেন বা ভাবেন বা আহ, জানেন যে তারাও প্রতিবেশীর সাথে ঝগড়া করে তারা শান্তিতে থাকতে পারবে না। কারণ হচ্ছে কি, যে ঝগড়ার যদি দুটো পক্ষ থাকে তাহলে, এবং ঝগড়া যদি অশান্তির কারণ হয়, এবং ডেফিনেটলি ঝগড়া অশান্তির কারণ, তাহলে কোনো পক্ষ, ঝগড়া বিবদমান পক্ষ, কারোর ভেতরে কিন্তু শান্তি থাকার কোনো কারণ নেই, এটা স্বাভাবিক। তো আলটিমেটলি বাংলাদেশ যেমন ভারতের নিকটতম প্রতিবেশী, তেমনি ভারতও বাংলাদেশের নিকটতম প্রতিবেশী। এবং প্রতিবেশীর সাথে যেহেতু প্রতিক্ষণের সম্পর্ক, আপনার সকালে দেখা হবে, দুপুরে দেখা হবে, বিকেলে দেখা হবে, রাতে দেখা হবে, ভোর সকালে আবার জেগে আপনি দেখবেন প্রতিবেশীর মুখ, প্রতিবেশীও একইভাবে আপনাকে সবসময় দেখবে, আপনার সাথে প্রতি মুহূর্তের সম্পর্ক তার। তো সেই জায়গা থেকে যদি সম্পর্কের অবনতি হয় এবং সম্পর্কটা যদি দিন দিন খারাপের দিকে যায়, তাহলে সেটি কারোর জন্য সুখকর হবে না। অতএব আহ, এবং বাংলাদেশ ভারত এটা হঠাৎ করে কেউ শিশু রাষ্ট্র নয়, সবাই যথেষ্ট প্রাজ্ঞ, অভিজ্ঞ এবং দুদেশেই
বড় বড় রাজনীতিবিদ রয়েছেন, অভিজ্ঞ ঝানু কূটনীতিবিদ আছেন, রাজনীতিবিদ আছেন, এবং আমি মনে করি যে যে যা ঘটনা ঘটেছে বা যাকে কেন্দ্র করে এ সমস্ত হচ্ছে, এগুলো আসলে বড় কোনো ইস্যু না। এইগুলোকে ভারতের পক্ষ থেকে যেভাবে দেখা হচ্ছে বা হাইলাইট করা হচ্ছে, ভারত যদি বিষয়টাকে আসলে বাস্তবতার নিরিখে দেখে, আর একটু বাস্তবতার দিকে অবলোকন করে তাকায়, তাহলে আমার মনে হয় যে এটা এখনই এটা সমাধান হওয়া সম্ভব। এটা জি এবং সিরাজুল এ ইসলাম, নিয়ে জি সিরাজুল দুই ইসলাম দেশের ঠিক ভেতর সম্পর্ক নষ্ট হওয়ার কোনো কারণই নেই। জি এই জায়গাতেই আপনার কাছে আমি যে প্রশ্নটি রাখতে চাই, আপনি যেটি বলছিলেন যে ভারতের পক্ষ থেকে যেভাবে বিষয়গুলোকে ভাবা হচ্ছে অথবা অনেক জায়গায় দেখানো হচ্ছে, ঠিক এই জায়গায় আসি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আশপাশের দেশের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি দেশের নাম উল্লেখ না করলেও আমরা যদি গত কমাসের একটু অ্যাক্টিভিটিস দেখি যে আমাদের আশেপাশের অথবা অন্যান্য ফরেন মিডিয়াগুলো আসলে কিভাবে কাভার করছে বাংলাদেশের সংবাদ অথবা কি কি প্রচার হচ্ছে, সেখানে আমরা দেখলেই বুঝতে পারি যে আসলে এটা কোন রাষ্ট্র হতে পারে। এবং আমরা সরাসরি যদি বলি যে ভারতের বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি নানা সময় বিভিন্নভাবে নানা রকমের অপতথ্য অথবা ভুল তথ্য যেগুলো আমরা বলি এগুলো ছড়ানোর চেষ্টা করা হচ্ছে অথবা অভিযোগ উঠছে, আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো এই যে বিষয়টি, আমি এখানে মূলত যে প্রশ্নটি রাখতে চাই যে আপনার কি মনে হয় যে আসলে ভারত কি চাইছে, এবং এই যে দেশটির যেই গণমাধ্যমগুলো হ্যাঁ যে আপনার এই ধরনের কাজ করছে, তারা কি ভারতের কোনো স্পেসিফিক রাজনৈতিক দলের কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে, না ভারত রাষ্ট্রের কোনো এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে? হতে পারে, আমরা জানি না, এমন প্রশ্ন উঠছে। এবং এর সাথে যদি একটু যোগ করি, এখন যেটা হয়েছে যে ভিউ আর টিআরপির তো আসলে ব্যবসার একটা সংযোগ এখানে থাকেই, সেটাও একটা ব্যাপার রয়েছে। আমরা জানি যে আমাদের সাবকন্টিনেন্টের দর্শকদের জন্য ভিউ আর টিআরপির জন্য আসলে এই ধরনের টপিক খুবই মুখরোচক। সো সব কিছু মিলে আপনি এটা কিভাবে দেখছেন, ভারতের গণমাধ্যমগুলো যারা এই ধরনের কাজ করছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? আপনি যে কথাটা বললেন যে ভিউ, তারপরে টিআরপি, টিআরপি গণমাধ্যমের এগুলো হবে একটা বিষয়, কারণ প্রতিযোগিতা করে মার্কেটে টিকে থাকা, বিজ্ঞাপন পাওয়া, তাদের প্রচারণা বাড়ানো, গ্রহণযোগ্যতা বাড়ানো, দর্শকপ্রিয়তা অর্জন করা, এবং এগুলো প্রত্যেকটার সাথে অর্থনীতির একটা যোগ সাজস আছে, এটা তো বটেই। এগুলো থাকতেই পারে, কিন্তু আহ, বাস্তবতা হচ্ছে কি যে ভারতে যারা গণমাধ্যমের কর্ণধার বা যারা গণমাধ্যম পরিচালনা করেন, তারা কি জানেন না যে গণমাধ্যমে যে যে সাধারণ যে নীতিমালাগুলো আছে, প্রিন্সিপালস আছে, তারপরে আপনার যে নিয়ম কানুন অনুসরণ করা উচিত, বা দুই দেশের একেবারে নিকটতম প্রতিবেশী দুটি দেশ, বন্ধু প্রতিম দেশ বলে তারা সবসময় দাবি করে, সেক্ষেত্রে এবং বাংলাদেশের পক্ষ থেকেও সেই দাবির স্বীকৃতি যথেষ্ট আছে। সেক্ষেত্রে এই দেশের সাথে তাদের সম্পর্কটা কোন মাত্রায় প্রচারণা চললে সম্পর্কটা ঠিক থাকতে পারে, কোন মাত্রায় প্রচারণা চালালে বা অপপ্রচার চালালে বা টিআরপি ঠিক রাখতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এমন কিছু বললে সম্পর্ক খারাপ হতে পারে, এগুলো তো তাদের বোঝার কথা, জানার কথা। সেক্ষেত্রে একেবারে শুধুমাত্র ভিউ বাড়ানো, টিআরপি ঠিক রাখা বা টিআরপি কে আরো বেটার পজিশনে নেওয়ার চেষ্টা করা, আমি মনে করি না যে শুধুমাত্র এই জায়গা থেকে এগুলো হচ্ছে বা ব্যাপারটা এমন। বরং আমি মনে করি যখন আগরতলার সহকারী হাই কমিশনে হামলা হচ্ছে, সেখান সেখানের গেট ভেঙে আহ, ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে এবং পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে, পতাকাকে অপমাননা করা হয়েছে, এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন বাংলাদেশে আপনার আহ, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি তুলেছে কেন্দ্রের কাছে, তাদের কেন্দ্রীয় সরকারের কাছে, তখন আমি মনে করি না যে শুধুমাত্র এটা আহ, গণমাধ্যমের বা পশ্চিমবঙ্গের বা ভারতের কিছু গণমাধ্যমের টিআরপি ভিউ বাড়ানোর প্রচেষ্টা। আমি মনে করি যে এর সাথে ভারতের কেন্দ্রীয় সরকারের বা ভারতের রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটছে। এটা হওয়া অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত। জি আপনাকে ধন্যবাদ। একই বিষয় একটু লুনানুর আপনার কাছেও যদি একটু আসি, যে ভারতীয় গণমাধ্যম বিভিন্ন জায়গায়, আমি যদি স্পেসিফিকলি বলি আসলে গণমাধ্যম বলতে সংবাদ মাধ্যম যেগুলো আছে, বেশ কিছু সংবাদ মাধ্যম আছে, আমি নাম বলবো না, কিন্তু নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন বিভিন্ন সময় নানা রকমের তথ্য তারা তুলে ধরে বাংলাদেশ সম্পর্কে। এই বিষয়ে আপনি যদি একটু বলতেন, একই প্রশ্ন আসলে আমি সিরাজুল ইসলামের কাছে যেটি রেখেছিলাম। লুনানুর। সেটি হচ্ছে, আমি তো এর আগেই বলেছি যে গণমাধ্যমের যে বিষয়টি প্রচারিত হচ্ছে সে বিষয়ে ভারতের সরকারের হওয়া উচিত।
তার দেশের গণমাধ্যমে এমন প্রচার করা হয় যেটা আমার দেশকে উত্তেজনা তৈরি করে, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং জনগণের জন্য যেটা তৈরি করে, অবশ্যই সেটা তার নিয়ন্ত্রণ করা উচিত এবং সেখানে তার নজরদারি করা উচিত। এবং এটি খুব সুস্পষ্ট বিষয়, সেটা হচ্ছে দায়িত্বশীল গণমাধ্যমগুলো যে খবর দিচ্ছে, আমার মনে হয় যে তাদের ইনফরমেশন ঘাটতি রয়েছে বা ইনফরমেশন যে সোর্স গুলো রয়েছে সেগুলো হচ্ছে একটু আমি বলবো একপেশে হয়তো। এটা একটা যেমন বিষয়। দ্বিতীয়ত একটা বিষয় যে এখানে আসলে আহ, ধর্মীয় সম্প্রদায়ের প্রতি মানে কি বলবো, একটি সম্প্রদায়ের প্রতি তাদের আনুগত্য বলেন বা ধর্মীয় সম্প্রদায়ের বিষয়ে পার্শিয়াল আচরণ করা হচ্ছে। সে কারণেও আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বা ইউটিউব চ্যানেলগুলো যেগুলো ব্যক্তিগত বা ছোট ছোট সংস্থার মাধ্যমে চলে, সেগুলোতে আপনারা দেখবেন যে এই প্রচারণাগুলো সবচেয়ে বেশি হচ্ছে। এবং সেইখানে আমি মনে করি যে মনস্তাত্ত্বিকভাবে তারা প্রভাবিত হয়ে এটা করছে এবং হয়তো তারা বুঝতেই পারছে না যে তাদের এই প্রচারণার মধ্য দিয়ে আসলে দুই দেশের একটা ঐতিহাসিক সম্পর্ক কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটি বাংলাদেশের জনগণের বিপক্ষে যাচ্ছে। হয়তো এখন আপনি যারা টিআরপি বাড়ানোর জন্য বা ভিউয়ার বাড়ানোর জন্য যারা এটা করছে, এখন ইদানিং কালে সব জায়গায় হচ্ছে, বাংলাদেশেও তো হচ্ছে এরকম। ছোট একটা ঘটনাকে অন্যভাবে ব্যবহার করে বা মানে খণ্ডিত করে সাপোর্ট করা। এবং বাংলাদেশে এখন যেটা মবের কালচার তৈরি হচ্ছে, সেটাও তো আসলে এইসব ইউটিউব, এইসব ফেসবুক, মানে সামাজিক যোগাযোগ মাধ্যম বা এগুলোও গণমাধ্যম, এগুলো এখন গণমাধ্যমে এগুলোর কারণে। কিন্তু যারা এই গণমাধ্যমের সাথে জড়িত তারা হয়তো স্পষ্টভাবে বুঝতে পারছে না, উত্তেজনার জায়গা থেকে বা পার্শিয়াল মনোভাবের জায়গা থেকে সেটা হচ্ছে। কিন্তু ভারতের সরকারের বা পশ্চিমবঙ্গের সরকারের উচিত এই বিষয়টির দিকে তাদের নজর দেওয়া এবং নিয়ন্ত্রণ করা তো বিষয় না, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা না, তার গণমাধ্যমকে নির্দেশনা দেয়া, যাতে করে তারা যে অসত্য অর্ধ সত্য এবং কখনো কখনো বাড়িয়ে যে বিষয়টা প্রচার করছে সেই বিষয়ে তাদের সঠিক সোর্স যাচাই করে information দেয়া। জি এবং লুনার আপনাকে, জি 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 ধন্যবাদ। এই আমি বিষয়ে এই বিষয়টাই আপনার সাথে একমত, কিন্তু যেটি বলছিলেন যে সামাজিক মাধ্যম অথবা অন্যান্য যেইগুলো আছে সেগুলো আসলে এক বিষয়, সেখানে আহ, বিভিন্ন রকমের জিনিসপত্র সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই দেন, কিন্তু যারা সংবাদ মাধ্যম হোক, যে সংবাদ মাধ্যম, সংবাদ মাধ্যম বিশেষ করে টেলিভিশন হোক, পত্রিকা হোক, অনলাইন হোক, তাদের আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত বলে আমি মনে করি। এটি বাংলাদেশে হোক, ভারতে হোক, কিন্তু সংবাদ মাধ্যম অনেকগুলোর কাছ থেকেই মনে হয় আমরা ততটা দায়িত্বশীল আচরণ দেখতে পাচ্ছি না। একই রকম বাংলাদেশেও হয়, সব জায়গাতেই হয়, কিন্তু ভারতের সংবাদ মাধ্যমগুলো অনেকগুলো, বেশ কয়েকটি সংবাদ মাধ্যম, সবাই না, আমরা আসলে তেমনটা মনে হয় দেখতে পাচ্ছি না, এটা আমারও মনে হয়। আমি পরবর্তী প্রশ্নে চলে যাই একটু, সিরাজুল ইসলাম আপনার কাছে, এবং আমি পরবর্তী লুনার আপনার কাছে আসছি। আমি যে প্রশ্নটি রাখতে চাই, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আজ যে বৈঠক করেছেন সেখানে যে সার্ক পুনরুজ্জীবিত করতে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সার্ক পুনরুজ্জীবিত হলে আসলে কি কি সমস্যার সমাধান হবে বা বাংলাদেশের লাভ কি হবে, এই বিষয়টা যদি একটু আপনার জায়গা থেকে বলতেন সিরাজুল ইসলাম। কারণ এই সার্কেও তো ভারত রয়েছে, এবং সার্কের বর্তমান যে অবস্থা, সার্ককে আসলে কিভাবে পুনরুজ্জীবিত করা যেতে পারে এবং করলে আসলে বাংলাদেশের কি সুবিধা হবে এই জায়গায়। জি, আপনি যেমনটি বলছিলেন যে ভারতের সার্কের ভেতরে ভারতও রয়েছে এবং সার্কের ভেতরে ভারত রয়েছে বলেই সার্ককে পুনরুজ্জীবিত করা দরকার। কারণ হচ্ছে কি, যে এটি তো একটা আঞ্চলিক জোট এবং 7টি বা 8টি রাষ্ট্র, সম্ভবত এখন 8টি রাষ্ট্র এর সাথে যুক্ত, এবং 8টি রাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান। 8টি রাষ্ট্রের আহ, খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থান রয়েছে কৌশলগত দিক দিয়ে। পাশাপাশি বিরাট একটা ভূখণ্ড, বাণিজ্যিক এবং বহু বহু সংখ্যক জনগণ এই সার্কের আওতায়। জনগণ বলছে এই কারণে যে তার গুরুত্ব আছে, তার বাজার আছে, তার মাথাপিছু আয় ইনকাম আছে, তারপরে এটি বড় জনশক্তি, তারপরে তাদের কর্মক্ষমতা, সবকিছু মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা হতে পারে সার্ক, বা ছিল। এই সংস্থাটা কার্যত ভারতের কারণেই ভারতের কারণেই এই সংস্থাটা কার্যত অকার্যকর হয়ে রয়েছে। এবং আহ, আপনি যে কথা বলছিলেন যে সার্ক যদি পুনরুজ্জীবিত করা হয় তাহলে বাংলাদেশের বা অন্যদের কি লাভ। লাভটা হলো এই, সার্ক গঠন করা হয়েছিল কি কারণে, যে কারণে গঠন করা হয়েছিল তার ভিতরে অনেকগুলো
তার ভিতরে কতগুলো বিষয় ছিল যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি বাড়ানো, যোগাযোগ বাড়ানো। এখন তো যোগাযোগের সময়, যোগাযোগের বিশ্বটাকে গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রামে পরিণত হয়েছে যোগাযোগের কারণে। তা যোগাযোগের কারণে যখন বিশ্বটা ছোট হয়ে এসেছে, সবাই সবার সাথে যোগাযোগ করতে পারছে, সবাই সবার সবকিছু জানছে, বুঝতে পারছে, তারপরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। সেই কারণে সার্ক পুনরুজ্জীবিত করা দরকার। এবং আমি মনে করি যদি এই মুহূর্তে সার্ক কার্যকর থাকতো, তাহলে ভারতের সাথে যে বাংলাদেশের এই মুহূর্তে কিছুটা হলেও যে টানাপোড়েন তৈরি হয়েছে, এই টানাপোড়েনটা কিন্তু হয়তো তৈরি না হলেও হতে পারতো, অর্থাৎ নাও হতে পারতো। হয়তো বাংলাদেশ ভারতের ভেতরে যে টানাপোড়েনটা তৈরি হয়েছে, এইটাকে মধ্যস্থতা করার জন্য অন্য কোনো দেশের পক্ষ থেকে বা সার্কের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হতো, আলোচনা টেবিলে বসানো যেত, আহ, এরকম কিছু ভূমিকা বা পদক্ষেপ নেওয়া হতে পারতো। সার্ক না থাকার কারণে সেইগুলো হচ্ছে না। হ্যাঁ, সার্ক ছিল যখন কার্যকর, তখন যে আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে তা কিন্তু না। তবে হওয়া উচিত তো ছিল, হওয়া উচিত ছিল, এবং সমস্যার সমাধান হবে। আমরা ভালো থাকবো, আমরা আরো বেশি কাছে আসবো, আমরা আরো বেশি ঐক্যবদ্ধ হব, আমরা আরো বেশি সহযোগিতাপূর্ণ হব। পারস্পরিক সহযোগিতা, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক কর্মকাণ্ড, লেনদেন, যোগাযোগ সবকিছু বাড়বে। সাংস্কৃতিক, শিক্ষা দীক্ষা বিভিন্ন বিষয়ে বিনিময় হবে, জি পারস্পরিক বিনিময় হবে, হচ্ছিল তো সার্ক ভুক্ত দেশগুলোর ভেতরে। আপনার একসময় নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশে যখন হতো বা ভারতে যখন সার্কের শীর্ষ শীর্ষ বৈঠকগুলো হতো, তখন সপ্তাহব্যাপী বা কয়েকদিন ধরে বিভিন্ন দেশের সিনেমা দেখানো হতো। হুম তারপরে এই এই যে পারস্পরিক একটা বিভিন্ন বিনিময়, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষার বিনিময়, বিভিন্ন রকম বিনিময়, যে পারস্পরিক যোগাযোগ, এবং এর মাধ্যমে অবশ্যই অবশ্যই সৌহার্দ্য তৈরি হচ্ছিল জি বা তৈরি হওয়ার কথা ছিল। সিরাজুল সেই ইসলাম, জিনিসগুলো আমরা থাকছে না। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আমার হাতে 2 মিনিট সময় আছে। আমি একটি শেষ প্রশ্ন করব, আপনারা যদি কাইন্ডলি 1 মিনিটে উত্তরটি দেন। এই বিষয় নিয়ে নিশ্চয়ই এটা বিস্তর আলোচনা অন্য আরেকদিন করব। আমি শেষ প্রশ্নটি আমি একটু রাখি, লুনা নূর, আপনার কাছেই আসি যে এই বিষয়টি নিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সামনের নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে। এখন আমার প্রশ্ন খুব সহজ এবং সংক্ষেপ আপনার কাছে, যে আপনার কাছেও কি একই রকম মনে হয় সামনের নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে? এবং যদি আপনার মনে হয় যে কঠিন হতে যাচ্ছে, এর আসলে কারণ কি, কেন কঠিন হবে? প্রথমত হচ্ছেন তারেক রহমান কি চিন্তা করে বলেছেন, আমি যে গণমাধ্যমে যতটুকু দেখেছি উনি বলেছেন যে নির্বাচন অনেক কঠিন হতে চলেছে, তার নেতাকর্মীদের যে সংযত আচরণ এবং যৌক্তিক আচরণ হচ্ছে, কারণ জনগণের চিন্তা ভাবনা অনেক পরিবর্তন। কথাটা মানে আমি বলবো যে কারেক্টলি বলেছেন। সেটি হচ্ছে যে আমাদের দেশের জনগণের দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জনগণের বুঝ ব্যবস্থার একটি নিশ্চয়ই পরিণত একটা জায়গায় তারা সেই ক্ষেত্রে জনগণ আগের মতো করি কোনো একটি সুনির্দিষ্ট বিষয়ের কথা যদি আপনারা বলেন, আমরা বলি, সেটার উপর ভিত্তি করে সে বায়াস হয়ে সিদ্ধান্ত নিবে সেটা মনে হয় না। এবং যেহেতু নানা ধরনের ফোর্স এখানে কাজ করছে, নানা ধরনের শক্তি আছে, গণতান্ত্রিক শক্তি, অগণতান্ত্রিক শক্তি, সাম্প্রদায়িক শক্তি, এবং নির্বাচন চাচ্ছে না, এরকম নানা ধরনের আলোচনা হচ্ছে। সেই ক্ষেত্রে রাজনীতিবিদদের জন্য সময়টা আসলে খুব মসৃণ বলে মনে হয় না। জি এবং বাংলাদেশের জন্য কঠিন সময় এই কারণে, কারণ বাংলাদেশের জনগণ যদি এই মুহূর্তে একটি সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, এত দিনের আত্মত্যাগ, এত দিনের এই যে রক্তদান, এই টোটাল বিষয়টি বৃথা হবে। জি এই লুনা নূর, কারণে আপনাকে ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ। আমি একদম জাস্ট 30 সেকেন্ড, সিরাজুল ইসলাম, আপনি যদি এই বিষয়ে বলতেন সামনের নির্বাচন কি কঠিন হতে যাচ্ছে, আপনার কি মনে হয়? সামনে নির্বাচন কঠিন হতে যাচ্ছে বলতে আহ, ওই রকম কোনো কঠিন পরিস্থিতি তৈরি হবে আমি তা মনে করি না। বরং তারেক রহমান যে বক্তব্য দিয়েছে, কেন, তার ব্যাকগ্রাউন্ড কি, তার প্রেক্ষাপটটা কি, সেটা আমি আমি ধারণা করি সেটা হচ্ছে যে যেহেতু জনগণ প্রচন্ড রকমের সচেতন, এবং 5ই আগস্টের আগস্টের যে একটা জাগরণের সৃষ্টি হয়েছে, এবং সেখানে আহ, তৎকালীন সরকার বা তার সংশ্লিষ্ট লোকজনকে কিভাবে পালিয়ে যেতে হয়েছে বা আত্মগোপনে যেতে হয়েছে, একটা কঠিন অবস্থা। এই অবস্থায় যদি বিএনপির নেতাকর্মীরা এমন কোনো আচরণ করে যা জনগণের স্বার্থের সাথে খুব উপযুক্ত নয়, সুন্দর না, এই রকম আচরণ করলে তাদের জন্য ঝামেলা আছে, তাদের জন্য কঠিন হবে। জি এই বিষয়টি আমার কাছে মনে হয় যে নেতাকর্মীদেরকে তিনি মেসেজ দিতে চেয়েছেন।
জি, সিরাজুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং লুনা নূর আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় আজকে শেষ, নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে, দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবে। দর্শক আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।